আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে টাকা। তবে ঠিক সংখ্যা বা বাজারের জটিল বিশ্লেষণ নয়, বরং টাকার প্রতি আমাদের মনস্তত্ত্ব, আমাদের আচরণ। প্রায়শই আমরা ভাবি যে অর্থনৈতিক সাফল্যের চাবিকাঠি হল বুদ্ধিমত্তা বা জ্ঞান, কিন্তু আজ আমরা দেখব এর পেছনের গল্পটা বেশ অন্যরকম। হ্যাঁ, আসলে আমরা মর্গান হাউসেলের খুব বিখ্যাত বই দ্য সাইকোলজি অফ মানি এর একটা বাংলা সারসংক্ষেপের গভীরে যাব। এই বইটার বিশেষত্ব হল, দেখুন, এটা গতানুগতিক ফাইন্যান্স বইয়ের মতো নয়। কৌশল বা কোথায় বিনিয়োগ করবেন সেই আলোচনা এখানে মূল নয়। ঠিক, বরং টাকা পয়সার সাথে আমাদের যে মানবিক সম্পর্ক, আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া, এগুলোর উপরে বেশি জোর দেওয়া হয়েছে, তাই না? একদম। আর এটাই আমাদের আজকের আলোচনার মূল লক্ষ্য। অর্থের সাথে আমাদের বোঝাপড়াটা ঠিক কেমন, কেন আমরা বিশেষ কিছু আর্থিক সিদ্ধান্ত নিই, আর সেখানে আমাদের গভীরতর আচরণগত দিকগুলো কিভাবে কাজ করে। আর বইটার একেবারে ভেতরের কথাটা, যা আমার মনে হয় পুরো আলোচনা জুড়েই বারবার ফিরে আসবে, সেটা দিয়ে শুরু করা যাক। আর্থিক সাফল্য মূলত নির্ভর করে আপনি কেমন আচরণ করেন, তার উপর ততটা নয়। হুম। আর এই আলোচনাটা কিন্তু কিছু প্রচলিত ধারণাকে বেশ নাড়া দেবে। যেমন ধরুন, সবসময় সম্পূর্ণ যৌক্তিক হওয়ার চেষ্টা করাটা, যাকে বলে র্যাশনাল হওয়া, সেটা হয়তো সেরা আর্থিক কৌশল নয়। আচ্ছা। হ্যাঁ। আবার ধরুন, যা দেখে আমরা কাউকে ধনী ভাবি, দামি গাড়ি, মস্ত বাড়ি, সেটা হয়তো তার আসল সম্পদের পরিচয়ই দিচ্ছে না। আর ভাগ্য বা ঝুঁকির মতো বিষয়গুলো যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, সেগুলোর প্রভাবও কিন্তু বিশাল। বেশ আকর্ষণীয় লাগছে শুনতে। তাহলে চলুন এই মনস্তাত্ত্বিক দিকগুলো এক এক করে খোলাসা করা যাক। প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধারণাটা, সেটা হলো অর্থ ব্যবস্থাপনা আসলে বুদ্ধির চেয়েও বেশি আচরণের খেলা। যেমনটা শুরুতে বলছিলাম, মানুষ টাকা পয়সার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় নিখুঁত হিসাব নিকাশির চেয়ে তার আবেগ, ভয়, পুরনো অভিজ্ঞতা, এগুলোকেই বেশি গুরুত্ব দেয়। ঠিক। এখানে বইটির প্রথম অধ্যায়ের খুব শক্তিশালী পর্যবেক্ষণটি আসে, কেউ পাগল নয়। শুনতে একটু অন্যরকম লাগলেও এর মানে হলো, দেখুন, অন্যের আর্থিক সিদ্ধান্তকে যখন আমরা অযৌক্তিক বা পাগলামি বলে উড়িয়ে দিই, তখন আমরা আসলে তার পেছনের ব্যক্তিগত ইতিহাস বা অভিজ্ঞতাকে দেখি না। অভিজ্ঞতা। হ্যাঁ, হয়তো চরম দারিদ্র্য থেকে উঠে আসা একজন মানুষ লটারির টিকিট কেনাটাকে অযৌক্তিক মনে করেন না। তার কাছে ওটাই হয়তো একমাত্র আশার আলো। আবার বেশ সচ্ছল অবস্থায় বড় হওয়া কেউ হয়তো শেয়ার বাজারে সামান্য ঝুঁকি নিতেও ভয় পান। লেখক বলছেন, আমাদের অভিজ্ঞতা আমাদের বাস্তবতা তৈরি করে, যা অন্যের থেকে সম্পূর্ণ ভিন্ন হতে পারে। তাই অন্যের সিদ্ধান্তকে বিচার করার আগে এটা বোঝাটা খুব জরুরি। এটা দারুণ একটা পয়েন্ট। তার মানে আমাদের সবার আর্থিক লেন্স বা চশমাটা আলাদা। এই ভিন্নতার কথা মাথায় রেখেই যদি তৃতীয় অধ্যায়ের ভাবনাটায় আসি, কখনোই যথেষ্ট নয়। জীবনে কখন যথেষ্ট হয়েছে এটা বুঝতে পারা, আর সেই অনুযায়ী নিজের লোভ বা আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করা, এটা যে কতটা কঠিন। ভীষণ কঠিন। আমরা প্রায়শই লক্ষ্য পূরণের পরেও আরও বেশি কিছুর পেছনে ছুটি, যা অনেক সময় পতন ডেকে আনে। বার্নি ম্যাডফের মতো মানুষদের দিকে তাকালেই তো বোঝা যায় ওই সীমাহীন লোভ কিভাবে সবকিছু ধ্বংস করে দিতে পারে। ঠিক। আর এই যথেষ্ট না হওয়ার ধারণাটার সাথেই তো জড়িয়ে আছে আসল সম্পদ বনাম লোক দেখানো সম্পদের পার্থক্য, তাই না? নবম অধ্যায়ে যেমন বলা হয়েছে, সম্পদ মানে যা দেখা যায় না। একদম। প্রকৃত সম্পদ হল সেই অংশটুকু যা আপনার আয় থেকে খরচ না হয়ে সঞ্চয় বা বিনিয়োগে রূপান্তরিত হয়, যা বাইরে থেকে দেখা যায় না। একটা দামি গাড়ি বা বিলাসবহুল জীবনযাত্রা দেখে আমরা কাউকে ধনী ভাবতে পারি, কিন্তু সেটা হয়তো বিরাট একটা ঋণের বোঝাও হতে পারে। আচ্ছা। এর সাথে অষ্টম অধ্যায়ের গাড়িওয়ালা মানুষ প্যারাডক্সের ধারণাটা মেলানো যায়। আমরা ভাবি দামি জিনিস কিনলে লোকে আমাদের সম্মান করবে, কিন্তু আসলে বাস্তবতা হলো অন্যরা আপনার গাড়ির দিকে তাকিয়ে মূলত নিজের কথাই ভাবে, আপনাকে নিয়ে নয়। সম্মান আসে আপনার আচরণ থেকে, বস্তু থেকে নয়। বাহ! তাহলে আসল সম্পদ হলো অদৃশ্য, আর সম্মান আসে আচরণ থেকে, বস্তুর চাকচিক্য থেকে নয়। এই অদৃশ্য সম্পদের সাথেই তো সময়ের একটা গভীর সম্পর্ক আছে, তাই না? যেমন চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে যৌগিক সুদের জাদু। এখানে সময় শক্তিটা ঠিক কিভাবে কাজ করে?
সময় শক্তিটা অবিশ্বাস্য। যৌগিক সুদ মানে হল আপনার আয় থেকে যে লাভ আসছে সেই লাভের ওপরেও আবার লাভ হওয়া। শুরুতে এটা খুব সামান্য মনে হতে পারে, কিন্তু লম্বা সময় ধরে চললে এর প্রভাব অমছন্নান, মানে বিশাল হতে পারে। ওয়ারেন বাফেটের উদাহরণটা ভাবুন। হ্যাঁ, ওয়ারেন বাফেট। তার বিপুল সম্পদের সিংহভাগ, প্রায় ৯৯.৯% নাকি এসেছে তার ৫০ বছর বয়সের পর। এটা কোনো অবিশ্বাস্য বিনিয়োগ কৌশলের ফল নয়, বরং দীর্ঘ সময় ধরে বাজারে টিকে থাকা এবং সুদকে তার কাজটা করতে দেওয়ার ফল। আসল জাদুটা হলো ধৈর্য ধরে লেগে থাকার মধ্যে। দীর্ঘ সময় টিকে থাকা। কিন্তু এই দীর্ঘ যাত্রাপথে তো অনেক কিছুই ঘটতে পারে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এখানে কি ভাগ্য আর ঝুঁকির ভূমিকাটা আসে? দ্বিতীয় অধ্যায় এই দুটো বিষয় নিয়ে কি বলা হয়েছে? একদম ঠিক। দ্বিতীয় অধ্যায় ভাগ্য এবং ঝুঁকি আমাদের মনে করিয়ে দেয় যে আর্থিক জীবনের প্রতিটি ফলাফলের পেছনে এই দুটো অদৃশ্য শক্তি কাজ করে। আমরা যখন কারো বিরাট সাফল্য দেখি তখন কেবল তার দক্ষতা বা বুদ্ধির প্রশংসা করি, আবার কেউ ব্যর্থ হলে তার চেষ্টার অভাব বা ভুল সিদ্ধান্তের দিকে আঙ্গুল তুলি। এটা খুব স্বাভাবিক প্রবণতা। কিন্তু সাফল্য বা ব্যর্থতা দুটোর পেছনেই ভাগ্য বা অপ্রত্যাশিত ঝুঁকির একটা বড় ভূমিকা থাকতে পারে, যা আমরা বাইরে থেকে দেখতে পাই না। তাই শুধুমাত্র ফলাফলের উপর ভিত্তি করে কাউকে বা কোনো কৌশলকে বিচার করাটা ঠিক সম্পূর্ণ না। এটা মেনে নেওয়া একটু কঠিন, কারণ আমরা সাফল্যের জন্য নিজেদের কৃতিত্ব নিতে আর ব্যর্থতার জন্য ভাগ্যকে দোষ দিতেই বেশি পছন্দ করি। কিন্তু এর সাথেই তো ষষ্ঠ অধ্যায়ের টেল ইভেন্টস বা চরম ঘটনার গুরুত্বের বিষয়টা চলে আসে, তাই না? বেশিরভাগ সময় সাধারণ ঘটনা ঘটলেও মাঝে মাঝে এমন কিছু ঘটে যা পুরো ছবিটাই পাল্টে দেয়। ঠিক তাই। টেল ইভেন্টস হল সেই সব বিরল কিন্তু অত্যন্ত প্রভাবশালী ঘটনা, যেগুলো সাধারণত ঘটে না, কিন্তু যখন ঘটে তখন তার ফলাফলটা বিশাল হয়। ভালো বা খারাপ দুটোই হতে পারে। যেমন ধরুন ভেঞ্চার ক্যাপিটাল ফার্মগুলো। হ্যাঁ। তারা অনেকগুলো স্টার্টআপে বিনিয়োগ করে, যার বেশিরভাগই হয়তো ব্যর্থ হয়। কিন্তু হাতে গোনা দুই একটা কোম্পানির অভাবনীয় সাফল্য পুরো ফান্ডের লাভকে বহুগুণ বাড়িয়ে দেয়। আমাদের আর্থিক জীবনেও এমনটাই ঘটে। বেশিরভাগ ছোট ছোট লাভ ক্ষতির চেয়েও দুই একটা বড় সিদ্ধান্ত বা ঘটনা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মূল শিক্ষাটা হল সবসময় এমনভাবে প্রস্তুত থাকা যাতে বড় সুযোগ এলে কাজে লাগানো যায় বা বড় ক্ষতি হলে সামলে নেওয়া যায়। এই যে অপ্রত্যাশিত ঘটনা বা টেল ইভেন্ট এর কথা এলো, তাহলে তো ভবিষ্যৎ পরিকল্পনা করা আরও কঠিন হয়ে যায়। দ্বাদশ চমক আর ত্রয়োদশ ভুলের জায়গা রাখুন। অধ্যায় দুটো কি এই অনিশ্চয়তার কথাই বলছে? হ্যাঁ, দেখুন, দ্বাদশ অধ্যায় বলছে ভবিষ্যৎ সবসময়ই অপ্রত্যাশিত চমক নিয়ে আসে। ইতিহাস আমাদের পথ দেখাতে পারে, কিন্তু সবচেয়ে বড় অর্থনৈতিক বা সামাজিক পরিবর্তনগুলো প্রায়শই এমনভাবে আসে যা আগে কেউ ভাবেনি। যেমন ধরুন একটা বৈশ্বিক মহামারী বা নতুন কোনো প্রযুক্তির হঠাৎ উত্থান। ঠিক। যেহেতু ভবিষ্যৎ এত অনিশ্চিত, তাই ত্রয়োদশ অধ্যায়ে আমাদের পরামর্শ দেয় পরিকল্পনায় নমনীয়তা রাখতে, আর সবসময় একটা মার্জিন অফ সেফটি বা ভুলের জন্য অতিরিক্ত জায়গা রাখতে। যে পরিকল্পনা একেবারে নিখুঁত মনে হয়, যেখানে কোনো ভুলের অবকাশ নেই, সেটাই আসলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কারণ বাস্তবতা তো সবসময় পরিকল্পনা মাফিক চলে না। কিছুটা ছাড় বা বাফার রাখাটা জরুরি। এই নমনীয়তার ভাবনাটা কিন্তু চতুর্দশ অধ্যায়ের সাথেও জুড়ে যায়। তুমি বদলাবে। আমরা যখন ধরুন বয়স্ক বয়সে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করি, তখন হয়তো ভাবি আমাদের লক্ষ্য আর আকাঙ্ক্ষা সারা জীবন একই থাকবে। কিন্তু সময়ের সাথে সাথে তো আমাদের পছন্দ, মূল্যবোধ, এমনকি জীবনের লক্ষ্যও বদলে যেতে পারে। তাহলে পরিকল্পনার সময় ভবিষ্যতের এই পরিবর্তনশীল আমির জন্য কি জায়গা রাখা উচিত? অবশ্যই। এটাই চতুর্দশ অধ্যায়ের মূল কথা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার সময় এটা মনে রাখা জরুরি যে ভবিষ্যতের আপনি হয়তো আজকের আপনার চেয়ে ভিন্ন কিছু চাইবেন। তাই পরিকল্পনা এমন হওয়া উচিত যা প্রয়োজনের সাথে সাথে কিছুটা বদলানো যায়। খুব বেশি কঠোর বা অপরিবর্তনীয় পরিকল্পনা ভবিষ্যতে আপনার জন্য একটা বোঝা হয়ে দাঁড়াতে পারে। ভবিষ্যতে নিজেকে পরিবর্তন করার সুযোগ দেওয়াটা দরকারি। তাহলে আমরা দেখলাম মানসিকতা, সময়, ভাগ্য, অনিশ্চয়তা এবং আমাদের পরিবর্তনশীল সত্তা, এই সব কিছুই আর্থিক সিদ্ধান্তের ওপর গভীর প্রভাব ফেলে।
এবার একটু আলোচনা করা যাক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আর্থিক সুস্থতা বা ভালো থাকার জন্য কি কি করণীয় হতে পারে। সপ্তম অধ্যায়ে একটা খুব শক্তিশালী কথা বলা হয়েছে, স্বাধীনতাই সর্বোচ্চ বিলাসিতা। এর মানে কি? এর মানে হল টাকা দিয়ে যা যা কেনা যায় তার মধ্যে সবচেয়ে মূল্যবান জিনিস হল আপনার নিজের সময়ের ওপর নিয়ন্ত্রণ। আপনি কখন ঘুম থেকে উঠবেন, কার সাথে কাজ করবেন, কতটা সময় পরিবারের সাথে কাটাবেন, এই স্বাধীনতাগুলোই কিন্তু আসল সম্পদ। হুম। অনেক মানুষ বেশি আয়ের পেছনে ছুটতে গিয়ে এই স্বাধীনতাটাই হারিয়ে ফেলে। লেখক বলছেন, অর্থের মূল লক্ষ্য হওয়া উচিত জীবনযাত্রার মান বাড়ানোর চেয়ে নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ বাড়ানো। এটাই মানে সুখের চাবিকাঠি। স্ট্যাটাস বা দামি জিনিসের চেয়ে এই স্বাধীনতা অনেক বেশি মূল্যবান। সময়ের ওপর নিয়ন্ত্রণ, এটা সত্যিই ভাবার মতো। কিন্তু এই স্বাধীনতা অর্জন এবং ধরে রাখার জন্য তো অর্থের প্রয়োজন। এখানে কি পঞ্চম অধ্যায়ের ধনী হওয়া বনাম ধনী থাকার পার্থক্যটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? একদম। ধনী হওয়া অর্থাৎ সম্পদ তৈরি করা, এর জন্য হয়তো সাহস লাগে, ঝুঁকি নেওয়ার মানসিকতা লাগে, ইভেন কি কিছুটা ভাগ্যও লাগে, যেমনটা আমরা আগেই আলোচনা করেছি। কিন্তু একবার ধনী হওয়ার পর সেই সম্পদ ধরে রাখা বা ধনী থাকা, এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা খেলা। ভিন্ন খেলা কিভাবে? এর জন্য প্রয়োজন বিনয়ে, সতর্কতা আর খরচের চেয়ে সঞ্চয়কে গুরুত্ব দেওয়ার মানসিকতা। বহু মানুষ দ্রুত ধনী হয়েও সবকিছু হারিয়ে ফেলে, কারণ তারা সম্পদ রক্ষা করার কৌশলটা আয়ত্ত করতে পারে না। ধনী থাকার জন্য দরকার দীর্ঘমেয়াদী চিন্তা এবং লোভকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আরে ধনী থাকার জন্য সঞ্চয়ের গুরুত্ব তো অপরিসীম মনে হচ্ছে। দশম অধ্যায় টাকা বাঁচান, এই বিষয়ে কি বলা হয়েছে? এটা কি শুধু বেশি আয় করার উপর নির্ভর করে? না, মোটেই না। দশম অধ্যায়ের মূল বার্তা হল আপনার আয়ের পরিমাণ বা বিনিয়োগ থেকে কত রিটার্ন পাচ্ছেন তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হল আপনার সঞ্চয়ের হার, অর্থাৎ আপনি আয়ের কত অংশ খরচ না করে জমাচ্ছেন। আচ্ছা, সঞ্চয়ের হার। হ্যাঁ, এমনকি মধ্যম আয়ের মানুষও যদি নিয়মিতভাবে আয়ের একটা ভালো অংশ সঞ্চয় করতে পারে, তাহলে সে হয়তো উচ্চ আয়ের কিন্তু বেহিসেবি খরচ করা কারোর চেয়ে দীর্ঘমেয়াদে বেশি সম্পদশালী হতে পারে। সঞ্চয় আপনাকে ভবিষ্যতের অপ্রত্যাশিত ধাক্কা সামলাতে সাহায্য করে, বিকল্প বেছে নেওয়ার সুযোগ দেয় এবং মানসিক শান্তি দেয়। এটা শুধু গণিত নয়, একটা কি বলে মনস্তাত্ত্বিক সুরক্ষা কবচ। সঞ্চয়ের হার, বেশ। কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে আমরা প্রায়শই শুনি সবচেয়ে সেরা কৌশল বা অপটিমাল রিটার্নের কথা। একাদশ অধ্যায় যুক্তিসঙ্গত কৌশল কি এই ধারণাকে একটু চ্যালেঞ্জ করে? হ্যাঁ, কিছুটা তো করি। একাদশ অধ্যায়ের যুক্তি হল গাণিতিকভাবে যেটা সবচেয়ে সেরা বা র্যাশনাল পরিকল্পনা, সেটা যদি আপনার মানসিকতার সাথে না মেলে বা অনুসরণ করা খুব কঠিন হয়, তবে সেটা আদতে কোনো কাজেই আসবে না। যেমন হয়তো কোনো একটা বিনিয়োগ কৌশল কাগজে কলমে সর্বোচ্চ রিটার্ন দিতে পারে, কিন্তু তার ঝুঁকি যদি আপনার রাতের ঘুম কেড়ে নেয়, তাহলে আপনি সেটা বেশিদিন চালিয়ে যেতে পারবেন না, তাই না? তার চেয়ে বরং এমন একটা যুক্তিসঙ্গত বা রিজনেবল পরিকল্পনা ভালো, যা হয়তো নিখুঁত নয়, কিন্তু যেটা আপনি শান্তিতে দীর্ঘদিন ধরে মেনে চলতে পারবেন। আর্থিক সাফল্য আসে টিকে থাকার মাধ্যমে, নিখুঁত হওয়ার চেষ্টায় নয়। টিকে থাকার জন্য মানসিক শান্তির গুরুত্ব, এর সাথে তো পঞ্চদশ অধ্যায়ের ভাবনাটা খুব ভালোভাবে মেলে। কিছু পাওয়ার দামে কিছু দিতে হয়। বিনিয়োগের ক্ষেত্রে এই দামটা কি? সন্দেহ, ভয় এবং ধৈর্য ধরে অপেক্ষা করার মানসিক চাপ। শেয়ার বাজার বা অন্য কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আশা করলে এই মানসিক মূল্য পরিশোধ করার জন্য প্রস্তুত থাকতে হবে। মানে এটা একটা অদৃশ্য খরচ। বলতে পারেন, বাজার যখন পড়বে তখন আতঙ্কিত না হয়ে থাকা, যখন সবাই লোভে ছুটছে তখন নিজেকে সংযত রাখা, এগুলোই সেই দাম। কোনো কিছুই তো বিনামূল্যে পাওয়া যায় না, বিশেষ করে ভালো রিটার্ন। এই বাস্তবতা মেনে নিতে পারাটাও কিন্তু আর্থিক পরিপক্কতার একটা অংশ। তাহলে দেখা যাচ্ছে আর্থিক সিদ্ধান্ত শুধু টাকার অঙ্ক নয়, বরং আমাদের মানসিক প্রস্তুতি, সহনশীলতা এগুলোর উপরও অনেকখানি নির্ভর করে। এই ব্যক্তিগত ভিন্নতার বিষয়টা কি ষোড়শ অধ্যায়ে তুমি বনাম আমিতেও আরও স্পষ্ট করা হয়েছে? কৌশল একজন অল্প বয়সী ডে ট্রেডারের জন্য উপযুক্ত, সেটা একজন অবসরপ্রাপ্ত ব্যক্তির জন্য ভয়ঙ্কর হতে পারে, কারণ তাদের লক্ষ্য,
সময়সীমা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা সবই তো ভিন্ন। অবশ্যই ভিন্ন। তাই অন্যের সাফল্য দেখে তার কৌশল অন্ধভাবে অনুকরণ করাটা বিপজ্জনক হতে পারে। আপনাকে নিজের পরিস্থিতি, নিজের লক্ষ্য এবং মানসিকতা অনুযায়ী পথ খুঁজে নিতে হবে। এর সাথে সপ্তদশ অধ্যায়ের নিরাশাবাদের মোহ ভাবনাটাও যোগ করা যায়। নিরাশাবাদী কথা বা ভবিষ্যৎবাণী শুনতে অনেক সময় খুব স্মার্ট বা বাস্তবসম্মত মনে হতে পারে। হ্যাঁ, মনে হয় যেন তারাই বেশি বুঝেন। ঠিক, কিন্তু দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ব্যক্তিগত সাফল্য আসে সাধারণত আশাবাদ, উদ্ভাবন আর ঝুঁকি নেওয়ার সাহস থেকে। অবশ্যই অন্ধ আশাবাদ নয়, বরং বাস্তবতার নিরিখে আশাবাদী হওয়া প্রয়োজন। অসাধারণ। তাহলে পুরো আলোচনা থেকে যে মূল সূত্রগুলো বেরিয়ে আসছে সেগুলোতে যদি এক জায়গায় করি, আমাদের আচরণই মুখ্য, সময়ের শক্তিকে কাজে লাগাতে হবে, ভাগ্য ও ঝুঁকি জীবনের অংশ মেনে নিয়ে অনিশ্চয়তার জন্য প্রস্তুত থাকতে হবে, টাকার মূল লক্ষ্য হওয়া উচিত স্বাধীনতা অর্জন, সঞ্চয়ের হার বৃদ্ধি করা জরুরি, নিখুঁত কৌশলের চেয়ে দীর্ঘমেয়াদী পালনযোগ্য যুক্তিসঙ্গত পথ বাছা ভালো, বিনিয়োগের মানসিক মূল্য দিতে প্রস্তুত থাকতে হবে এবং নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হবে। ১৯ অধ্যায়ে লেখক কি এগুলোকেই সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছেন? হ্যাঁ, ১৯ অধ্যায় সব একসঙ্গে অনেকটা সেরকমই, একটা সারসংক্ষেপের মতো। সেখানে কিছু মূল নীতি বারবার বলা হয়েছে। নিয়মিত সঞ্চয় করুন, ছোটখাটো ভুল করলে নিজেকে ক্ষমা করুন, সময়ের উপর নিয়ন্ত্রণ অর্থাৎ স্বাধীনতাকে গুরুত্ব দিন, অপ্রত্যাশিত ঘটনার জন্য হাতে সুযোগ রাখুন, সেটা নগদ টাকাও হতে পারে বা নমনীয়তা, অহংকার ত্যাগ করে বিনয়ী হন, নিজের আর্থিক খেলার নিয়মগুলো জানুন, মানে আপনার লক্ষ্যটা কি, ঝুঁকি ব্যবস্থাপনার উপর জোর দিন। আর ২০তম অধ্যায়ে লেখক নিজের ব্যক্তিগত কৌশলের কথা বলে। এটাই বোঝাতে চেয়েছেন যে দেখুন, কোনো একটি সঠিক পথ নেই। তিনি নিজে বেশ রক্ষণশীল, মানসিক শান্তিকে বেশি গুরুত্ব দেন, যা হয়তো অন্য কারো জন্য সেরা পথ নাও হতে পারে। আর পরিশিষ্টে তিনি দেখিয়েছেন কিভাবে বড় ঐতিহাসিক ঘটনা যেমন মহামন্দা বা যুদ্ধ পুরো এক প্রজন্মের আর্থিক আচরণকে প্রভাবিত করতে পারে, যা আবারও প্রমাণ করে আমাদের সিদ্ধান্তগুলো কতটা পারিপার্শ্বিকতা নির্ভর। সত্যি, এই আলোচনাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে অর্থ ব্যবস্থাপনা কতটা ব্যক্তিগত আর মনস্তাত্ত্বিক একটা বিষয়। শুধু ডেটা বা চার্ট দেখে সিদ্ধান্ত নিলেই হয় না। বইয়ের মূল কথাটা আবারও মনে পড়ছে, টাকার সাথে ভালোভাবে চলার নিয়মগুলো আমাদের মস্তিষ্কের চেয়ে বেশি আমাদের মনোভাব ও অভ্যাসের মধ্যে নিহিত। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা জানলাম যে আমাদের আর্থিক সিদ্ধান্তগুলো আমাদের খুব ব্যক্তিগত এবং সীমিত অভিজ্ঞতার গণ্ডিতে আবদ্ধ থাকে, প্রথম অধ্যায় অনুযায়ী। আবার এটাও জানলাম যে অন্যের কৌশল অন্ধভাবে নকল করা ঠিক নয়, ষোড়শ অধ্যায় অনুযায়ী। তাহলে প্রশ্ন হল, কিভাবে একজন ব্যক্তি সচেতনভাবে তার এই সীমিত দৃষ্টিভঙ্গির বাইরে বেরিয়ে আসতে পারে? কিভাবে সে আরও খোলা মনে, কম পক্ষপাতদুষ্ট হয়ে নিজের জন্য সঠিক আর্থিক সিদ্ধান্ত নিতে শিখতে পারে, অন্যের দ্বারা প্রভাবিত না হয়ে? এটা হয়তো নিজের সীমাবদ্ধতাগুলো চিনে সেগুলোকে অতিক্রম করার একটা পথ দেখাতে পারে। অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন। এটা নিয়ে ভাবনার অনেক অবকাশ রইল। আজকের মতো এখানেই শেষ করছি।